হয়েছে স্যার। হুম। আচ্ছা, এবারে আজকে এখান থেকে করা হোক 21st সেঞ্চুরি এমপ্লয়াবিলিটি স্কিল, এতটা অবধি এর আগে অবধি হয়েছিল। তো এখান থেকে স্টার্ট করি। তো 21st সেঞ্চুরি মিন্স কি বলতো? 21st সেঞ্চুরি মিন্স হচ্ছে 21 শতক বা শতাব্দী। শতাব্দী। তো এই শতাব্দী, বর্তমান যে শতাব্দীতে আমরা বসবাস করছি সেটা হলো 21শো শতাব্দী। এই শতাব্দীতে আমরা বা আমাদের যে এমপ্লয়াবিলিটি স্কিল কি ধরনের থাকা উচিত এইটা নিয়ে এই চ্যাপ্টারটা। তো সেখানে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো একটু দেখা যাক। প্রথম কোশ্চেন দেখ, মেজর চেঞ্জেস টুক প্লেস ইন দ্য ম্যানুফ্যাকচারিং ওয়ার্ল্ড উইথ। তো 21শো শতকে ম্যানুফ্যাকচারিং যে ওয়ার্ল্ড তাতে কি ধরনের পরিবর্তন সবার প্রথম এসছে, সেটা অপশানগুলো হচ্ছে গ্রিন রিভলিউশন, মিল্ক রিভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, হোয়াইট রিভলিউশন। তো সবুজ বিপ্লব, এটা এক একটা সময় সাদা, মানে মিল্ক রিভলিউশন মানে সাদা বিপ্লব যাকে বলা হয়েছিল, ও সাদা বিপ্লব আর দুগ্ধ বিপ্লব। তো এটা একটা জমানায় চলে গেছিলো। তো এখন যেটা চলছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। ঠিক আছে, অর্থাৎ আমরা নিত্য নতুন একটা প্রযুক্তিগত মানে অবস্থার ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখো এখন আমরা ঘুম থেকে ওঠা স্টার্ট থেকে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা এমন কোনো ভাবে থাকছি না যেখানে আমরা প্রযুক্তি ব্যবহার করছি না। ওঠা থেকে আমরা ঘুমোতে, এমনকি ওঠার জন্য আমরা অ্যালার্ম ক্লক ব্যবহার করছি, যাও কিন্তু প্রযুক্তির একটা দোহাই। তো এই প্রযুক্তি যত বেশি এফেক্টেড হচ্ছে আমাদের। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড ক্লিয়ার আছে? ইয়েস স্যার। তো প্রযুক্তি যত হ্যাঁ আমরা স্যার। ব্যবহার করছি তো তত আমরা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের মাধ্যম দিয়ে যাচ্ছি। আজকে 10 বছর আগে, সিম্পল 2006, ভাব 2006, আজকে 2025, পার্থক্য কতটুকু মাত্র? দেখো তো, 25 আর এখানটায় হচ্ছে 6। আমি 2005ও যদি দিই তাহলে অনলি 10, তাই না 20? আরে এটা পার্থক্যটা কত? 25 থেকে 2005, চলো 20, 20 ইয়ার্স তফাৎ। এই 20 ইয়ার্সে সব থেকে বড় প্রযুক্তির ব্যবহার কোথা থেকে কোথায়? না একটা গ্যাজেটেড ফোন, একটা সামান্য ফোন, যে ফোনটা 2005-এ অ্যাভেলেবেল ছিলই না, কারোর কাছে অ্যাভেলেবেল ছিল না। 2006-এ এসে সামান্য অ্যাভেলেবিলিটি হয়েছিল। আজ 2025-এ এসে দেখা যাচ্ছে কি প্রত্যেকের পাশে এক পিস না, প্রয়োজনে 2 পিস 3 পিস করে ফোন অলরেডি কিন্তু পকেটে আছে। তাহলে এটা একটা প্রযুক্তিগত ইউজ। তাহলে 2005 সাল থেকে 2025 সালে এই মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানির একটা রিভলিউশন ঘটেছে। ঘটেছে তো, কিপ্যাড থেকে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড থেকে আজকে আরও মানে উন্নত ধরনের ডিভাইস তৈরি করতেই চলেছে, যাতে আরও সুযোগ সুবিধা, আরও প্রযুক্তিকে অ্যাড করে মানুষের কাছে পৌঁছানো যায়। এটা বুঝতে পারছো না কিনা বুঝতে পারছো না? তো হ্যাঁ এই স্যার। ধরনের এটাকেই বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমরা আজকে চলো যদি দেখা যায় আজকে 30 বছর আগে যে ধরনের মোটর বাইক ছিল, এখন কি সেই ধরনের মোটর বাইক আছে প্রেজেন্ট? অনেক বেশি এফেক্ট যুক্ত হয়ে সেটা মার্কেটে এসছে না?
এখন আমরা কথায় কথায় বলি সেন্সারযুক্ত জিনিস, আমরা এখন কথায় কথায় এইরকম বলি না, সেন্সারযুক্ত জিনিস সব। তো এই সেন্সার কোথা থেকে এলো? এগুলো প্রযুক্তির ব্যবহার তো বলতে পারি তো নাকি? এটাকেই বলা হচ্ছে হ্যাঁ। 21শো শতকের সব থেকে বড় যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং হ্যাজ চেঞ্জড ডিউ টু টেকনোলজি অ্যান্ড ড্যাশ ডেভেলপমেন্ট। এই যে ম্যানুফ্যাকচারিং যে চেঞ্জ আমরা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বললাম, এটা কি কারণে চেঞ্জ হয়েছে? দ্য প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং হ্যাজ চেঞ্জড, ম্যানুফ্যাকচারিং পদ্ধতিটাই চেঞ্জ করা হয়েছে। এবারে ম্যানুফ্যাকচারিং পদ্ধতি চেঞ্জ কথাটার মানে কি সেটা একটু বুঝতে হবে আমাকে। দেখো, আগেও একটা প্রোডাক্ট তৈরি হতো আর এখনও সেম প্রোডাক্ট তৈরি হচ্ছে, কিন্তু আগের প্রোডাক্ট তৈরির জন্য যে যে উপকরণ এবং যে সবচেয়ে বেশি হচ্ছে ম্যান পাওয়ারের প্রয়োজন ছিল, অর্থাৎ মানুষের শক্তির মাধ্যমে আমরা তৈরি করতাম, এখন সেইটা, এখন কি হচ্ছে, সেই টোটাল জিনিসটাকে মেশিনিং অ্যাক্টিভিটিতে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ খুব উন্নত প্রযুক্তির সমস্ত অটোমেটেড মেশিন, যেরকম সিএনসি, ভিএমসি, এইসব মেশিনের দ্বারা প্রোডাক্টটা তৈরি হচ্ছে, সেখানে ম্যান পাওয়ার কম। সেখানে এই প্রোডাক্টগুলো এখন ত্রুটিবিহীন তৈরি করতে পারা সম্ভব হচ্ছে। ত্রুটিবিহীন, একদম অ্যাকিউরেট শব্দটা, মানে সঠিক, এই শব্দটাকেও প্রয়োগ করা যাচ্ছে। তাই এগুলো তৈরি করা সম্ভব হয়েছে এই যে উন্নত ধরনের মেশিন তৈরি করার। এটা একটা কি সায়েন্সের ডেভেলপমেন্ট? সায়েন্সের ডেভেলপমেন্ট। হ্যাঁ। তাহলে সায়েন্টিফিক ডেভেলপমেন্টের মাধ্যমে কি হতে পারে? কি বললাম বুঝতে পেরেছো? মানে আমি ছোট্ট করে থিওরি বলে কোশ্চেনটাকে বোঝানোর চেষ্টা করছি, মানে কথাটা বুঝতে পেরেছো? নেক্সট, 3 নম্বর, রেগুলার অ্যাসেসমেন্ট অফ স্কিল ইজ নেসেসারি ফর দ্য গ্রোথ অফ ড্যাশ। রেগুলার অ্যাসেসমেন্ট, এটা আবার কেমন জিনিস? তোমরা আজ থেকে প্রায় 10 মাস 11 মাস আগে এখানে পড়াশোনা করতে লেগেছে, স্টার্ট করেছিলে। আজকে আর 1 মাস পরে তোমরা একটা ফাইনাল এক্সাম দেবে। এখন ঘটনাটা যেটা হলো, এই দিকখান থেকে এইখানে আসতে যে সময়টা অতিবাহিত হলো, সেই সময়ে তুমি পড়াশোনা করেছো কি, তোমার ভেতরে কিছু পরিবর্তন হয়েছে কিনা, যা যা শেখার দরকার সেই সমস্ত স্কিলগুলো ডেভেলপড হয়েছে কিনা, এইগুলো জানার জন্য রেগুলার অ্যাসেসমেন্টের কি প্রয়োজন। রেগুলার অ্যাসেসমেন্ট মানে প্রত্যেক সময় সময় অন্তর একটা করে পরিষ্কার কথা হচ্ছে পরীক্ষা নেওয়া। মানে তুমি যে জিনিসটা শিখেছো সেই জিনিসটা তুমি জানো কি না, সেই জিনিসটা সম্পর্কে কতটুকু জেনেছো, তার জানার ত্রুটি কতটুকু থাকলো, সঠিকভাবে জানলে কি না, এইগুলোকে বলা হয় অ্যাসেসমেন্ট। তো অ্যাসেসমেন্ট এই স্কিল আমাদেরটা বর্তমানে এখন আমাদের খুবই খুবই প্রয়োজন। আগে কি হতো, অ্যাসেসমেন্ট ছাড়াই, যেরকম সিম্পল ব্যাপার দেখো, আইটিআই কোর্সটা, এই কোর্সটা আমাদের আগে ধর আজ থেকে প্রায় 10-12 বছর আগে বা 15 বছর আগে 2 ইয়ার্স, মানে ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার কমপ্লিট হলে একবার এক্সাম হতো। কবার এক্সাম হতো? একবার এক্সাম হতো। মাঝখানে করলো কি 6 মাস অন্তর, ঠিক আছে, 6th মান্থ অন্তর সেটাকে পরীক্ষা করে এক্সাম করালো। এখন আবার করেছে কি 1 ইয়ার অন্তর এক্সাম করাচ্ছে। তো এই যে অ্যাসেস করা, মানে একদম টার্ম এন্ডে গিয়ে শিখলো, ফার্স্ট ইয়ারে আদৌ শিখেছে কি না সেটা না যাচাই করে সেকেন্ড ইয়ারে তুলে দিয়ে সেকেন্ড ইয়ারে একবার পরীক্ষা করিয়ে তাকে ছেড়ে দেওয়া, তাতে যে ঘাটতিগুলো ছিল সেটা 6 মাস অন্তর করতে সেই ঘাটতিটা অনেক পূরণ হলো। তারপরে দেখা গেল না, প্রযুক্তিগত উন্নতি যতটা হচ্ছে, এই অ্যাসেসমেন্ট খালি করতে চাইলেও যে করা যায় তা তো নয়, অনেকগুলো ব্যবস্থার ব্যাপার আছে। তো তখন 1 ইয়ার বেসিস নিয়ে এলো। তো এখন আমাদের বর্তমান অনলাইন এক্সাম হচ্ছে, তার ভেতরে অনলাইন প্র্যাকটিক্যাল এক্সাম হচ্ছে, ওগুলো মানে একটা প্রসেস। তুমি যে আইটিআইটা সার্টিফিকেট পাবে কিছুদিন পর, তো তার একটা ন্যূনতম একটা প্রসেস, পার মান্থ একটা এক্সাম তোমরা দিচ্ছ,
তো এই প্রসেসটা আমাদেরকে কি করছে, নিজেদেরকে অ্যাসেস্ট করছে যে আমি কতটা ডেভেলপ করছি। তো সেই রকমই গ্রোথ, যদি যে কোনো জিনিসেরই গ্রোথ পেতে হয় তো রেগুলার অ্যাসেসমেন্টের প্রয়োজন আছে। এইখানে তোমাকে বলছে কার দরকার, ক্যারিয়ারের জন্য অ্যাসেসমেন্ট প্রয়োজন, ইন্টারভিউয়ের জন্য, জবের জন্য, স্কিলের জন্য। তো অ্যাকচুয়ালি ক্যারিয়ার, কেন আমরা যা কিছুই করছি, যা কিছু এভরিথিংস, যে এডুকেশান বলছি, এটা পড়ো, ওটা পড় রে, ওটা কর রে, সেন কর রে, মধ্যে ব্যাপার হচ্ছে আমার নিজের ক্যারিয়ারের জন্য। আমি যদি আমার ক্যারিয়ারকে সেট আপ করতে চাই পজিটিভলিভাবে, তবে গিয়ে আমার একটা স্ট্যান্ড অফ, কি বলা যায়, ফাউন্ডেশন তৈরি হবে জীবনের। মানে সামনের পথ চলাটা আমার ততটা বেশি সাবলীল হবে। আমি আজকে ধরো তো একটার ছেলে আইটিআই ফিটার পড়লো, আইটিআই ফিটার পড়ার পর সে কি করলো, প্লেন কাজপত্র ছেড়ে বাড়িতে গিয়ে চাষের কাজ করলো। একজন আইটিআই করলো, প্লেন এমনি একটা কর্মচারী হিসাবে কোনো একটা কোম্পানিতে ঢুকে গেল। আর একজন করলো, সে অনেক খেটে খুঁটে একটা গভর্নমেন্ট জব পেল। তো আমরা জানি মোটামুটি এই মুহূর্তে একটা গভর্নমেন্ট জবের ভ্যালুয়েশনটা সবচেয়ে বেশি লাইফ স্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে। তো এখানে আমি এই যে তৃতীয় ব্যক্তি যে অনেকটা পরিশ্রম করে রেগুলার সে চেষ্টা করে, সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে তা নয়, কিন্তু রেগুলার চেষ্টা করে তার ভেতরে সেই চাহিদাটাকে নিয়ে এসে সে তার কেরিয়ারটাকে উন্নত করার উদ্দেশ্যে কিন্তু অ্যাসেসমেন্ট বারবার পরীক্ষা দিতে থাকলো, বারবার চেষ্টা করতে থাকলো, তবে তো গিয়ে তার একটা পজিটিভ রেজাল্ট সে পেলো, একটা গভর্নমেন্ট জব পেলো। তো এই যে পাওয়ার যে চেষ্টা, ওইটাকে বলা হয় রেগুলার অ্যাসেসমেন্ট। এখন যে যতটা পজিটিভলি করছে সে ততটা বেশি অ্যাগ্রেসিভভাবে কাজ করতে পারবে বা সামনের দিকে এগাতে পারবে। কথাটা বুঝতে পারলে? 4 নম্বর, নিতু হ্যাজ এক্সেলেন্ট স্টোরি টেলিং স্কিল। হোয়াট টাইপ অফ ইন্টেলিজেন্ট ইট ইজ? নিতু একজন ব্যক্তি যার ভেতরে একটা বিশেষ ক্ষমতা হচ্ছে সে খুব সুন্দর করে একটা গল্প বলতে পারে, সঙ্গে সঙ্গে একটা গল্প বলতে পারে। এক্সেলেন্ট স্টোরি টেলিং স্কিল, গল্প সে বলতে পারে, বোঝানোর সময় হয়তো কোনো গল্প বলতে পারে, গল্পের মাধ্যমে কোনো জিনিসকে সে বোঝাতে পারে। তো এই যে তার পাওয়ার, এই ক্ষমতাটা অ্যাকচুয়ালি কী ধরনের ক্ষমতা? পিকচার স্মার্ট, লজিক স্মার্ট, বডি স্মার্ট, ওয়ার্ড স্মার্ট। কথাটা বুঝতে পেরেছো? তো এটা তোমাদের সিলেবাসই আছে, অনেক ধরনের স্মার্ট সেগুলো বোঝানো হয়েছে, যে একজন বডির ক্যারেক্টারিস্টিক্সে কী কী থাকলে হবে। তো এটা একটা হলো লজিক স্মার্ট। ধরো অনেক সময় কী হয় জানো তো, অনেকে একটা সিম্পল কথা বুঝতে পারছে না, তাকে গল্পের মাধ্যমে বুঝিয়ে দেওয়া। তো এই যে সব গল্প 10টা বইয়ের গল্প আমি পড়ে নিলাম, মুখস্থ করে নিলাম, তা নয় কিন্তু পজিশন ওয়াইজ যে জিনিসটাকে বোঝাতে আমি চাইছি তার সাপেক্ষে সঠিক গল্প নির্বাচন করাটাও একটা কিন্তু আর্ট। ঠিক আছে? তো নিতুর সেটা আছে, তাই এটাকে বলা হচ্ছে লজিক স্মার্ট আর্ট। বুঝতে পারছো? তো নেক্সট 5 নম্বরে বলছে, স্বরাজ ইজ লুকিং ফর ইন্টারনেট বেসড ডাটা এন্ট্রি জব। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল হি নিড? স্বরাজ যে কিনা ডাটা এন্ট্রি, ডেটা যে এন্ট্রি হয় সেই ডেটা এন্ট্রি কম্পিউটারে কিংবা ইন্টারনেটে কাজ করা যায়, এই রকম একটা কাজ সে চাইছে, স্বরাজ চাইছে ওই রকম টাইপের কাজ। তাহলে তার ভেতরে মানে স্বরাজের ভেতরে কোন ধরনের দক্ষতার প্রয়োজন আছে? বেসিক কম্পিউটার স্কিল, এন্টারপ্রেনার স্কিল, বিউটিশিয়ান স্কিল, উড কাটিং স্কিল, কোনটা? তো উড কাটিং তো দরকার নেই, বিউটিশিয়ানেরও প্রয়োজন নেই, এন্টারপ্রেনারও দরকার নেই। অ্যাকচুয়ালি ডেটা এন্ট্রি এবং ইন্টারনেট বেস কাজ করতে গেলে বেসিক কম্পিউটার স্কিলেরই প্রয়োজন আছে। ঠিক আছে? তো অ্যান্সারটা আমাদের এখানে বেসিক কম্পিউটার স্কিল হয়ে গেল। এরপরে হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিল সম্পর্কে তো মোটামুটি জানলাম, 21শ শতাব্দীতে আমাদের এইটাই প্রয়োজন। এবার বলছে আমাকে চিনতে হবে, নিজেকে চিনতে হবে।
নিজেকে চিনতে হবে মানে কি? এটা আবার কেমন জিনিস? আমি দেখিনি স্যার, আমি তো আয়নায় দেখেছি আমাকে কেমন দেখতে, ছবি তুলেছি, কত সেলফি তুলেছি। বলছে না, সেটা না, সেটা তো অবয়ব। এখানে বলছে যে এই যে আমি, এই আমির ভেতরে কতটা পরিমাণ একটা স্কিল আছে, যে স্কিল আমাকে সামনে ক্যারিয়ার তৈরি করতে সাহায্য করে, ক্যারিয়ার তৈরি করতে সাহায্য করবে। মধ্যা ব্যাপার হলো এমন যে আমার ভিতরে কি গুণটা আছে, আমার ভিতরে কোন ধরনের ক্ষমতাটা আছে, যে একটা পার্টিকুলার কাজ আছে। দেখো, অনেকে পড়াশোনা করে, সবাই পড়াতে পারে না। অনেকে পড়াশোনা করে, সবাই আবার অফিসে কাজ করতে পারে না। তো প্রত্যেকের একটা বিশেষ বিশেষ গুণ আছে। সেই গুণ, সবাই কথা বলতে ঠিকঠাক পারে না, লোকের সঙ্গে আদান প্রদান করতে পারে না। তো কিছু জন পারে, তো তাহলে তাদের ভিতরে সেই স্কিলটা আছে। তো আমার ভিতরে কোন ধরনের স্কিলটা আছে, যে স্কিলটার মাধ্যমে আমি আমার কেরিয়ারটাকে পজিটিভলি করতে পারবো, এইটা জানার দরকার আছে, বা এই জিনিসটাকে আগে চেনার দরকার আছে। কারণ এইটা যদি আমরা না চিনি বা না জানি, তাহলে কিন্তু আমি নিজেকে কখনো উপস্থাপন করতে পারবো না, তাহলে আমার কেরিয়ার তৈরি হবে না। ধরো আমি ভালো বাইক চালাতে জানি, কিন্তু আমি ফোর হুইলার চালাতে চেষ্টা করছি, তাহলে দেখবে সে অতটা বেশি ফোর হুইলার চালানোর দিকে মনোযোগ দিতে পারবে না। কথাটা বোঝাতে পারলাম? কথাটা এছাড়া কেউ ভালো পেন্টিং করে, ভালো পেন্টিং করে, কিন্তু হয়তো তার নিজের প্রয়োজনে তাকে চাষবাসে যেতে হচ্ছে, কিন্তু পেন্টিংটা তার ভেতরের থেকে আসে, এটা তার একটা বিশেষ স্কিল। তাহলে সেই ছেলেটাকে দিয়ে পেন্ট করানোটা বেটার হবে না চাষবাস করানোটা বেটার হবে? কথাটা বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে কিটা করানো তার ক্ষেত্রে ভালো হবে? পেন্টিং করানোটা। ওইটাই হচ্ছে মেন ব্যাপার। বুঝতে পারছো? তো চলো এখানে কি কি আছে দেখি, দেখা যাক। 6 নম্বরে বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ ওয়ান পার্সোনালিটি। নিচের এই যে অপশানসগুলোর ভেতরে কোনটা একজন পার্সোনালিটি হিসাবে রাখা উচিত নয়, বা পার্সোনালিটির পার্টই নয়, অংশই নয়? সেটা কি? স্ট্রেংথ, ক্ষমতা, উইকনেস, দুর্বলতা, বিলিভস। বিলিভস মানে কি জানো? বিশ্বাস, স্কিন কালার, স্কিনের যে কালার, দেখতে কালো, দেখতে ফর্সা। আচ্ছা, আমাদের পার্সোনালিটি কখনো কি স্কিনের কালারের উপর ডিপেন্ড করবে? কিছু স্ট্রেংথ না স্যার। থাকবে তোমার ভিতরে, কিছু স্ট্রেংথ থাকবে, কিছু উইকনেসও থাকবে, কিছু বিলিভস থাকবে। এটা তোমার ক্যারেক্টারিস্টিক্সের এক একটা করে পার্ট। এটা থাকতে পারে, এটা থাকবে, এটা থাকবে। কারোর এটা বেশি, এটা 10 পিস আছে, তো এটা 2 পিস আছে, আর এটা হয়তো 2 পিস আছে। কথাটা হচ্ছে, কিন্তু স্কিন কালার কোনো রকমভাবে কি পার্সোনালিটির উপর ডিপেন্ড করবে? আমি দেখতে কালো, এটা আমার কাজের ক্ষেত্রে কি কোনো রকম অসুবিধা বোধ করবে? না স্যার। আমি দেখতে ফর্সা, এটা কখনোই করবে না। তাই স্কিন কালার কখনো পার্সোনালিটি হিসাবে বা পার্সোনালিটির একটা পার্ট হিসাবে কাজ করে না। ঠিক আছে, নেক্সট। থিংস দ্যাট ওয়ান ইজ গুড অ্যাট ডুইং আর। কোন জিনিসটা আমাদের খুব ভালো করে করা উচিত? কনসার্নস হওয়া, ইন্টারেস্টেড থাকা, অ্যাবিলিটিস তৈরি করা, প্যাশন। তো মানে এটা যে শব্দগুলো পড়লাম, এই শব্দ তিনটা, এইটা থাকলে পরে গিয়ে এগুলো অটোমেটিক হবে। কি বললাম বুঝতে পেরেছো? আমার ভেতরে সক্ষমতা, অ্যাবিলিটি কথাটার অর্থ হলো করার ইচ্ছা, আমি কোনো একটু কাজ করে দেখাবো। যখনই তোমার কাছে ইচ্ছা থাকবে, তখন ইন্টারেস্ট এসে যাবে, ওটার প্রতি তুমি কনসার্ন থাকবে। যখন তুমি ওটার ভিতরে ইন্টারেস্ট এবং কনসার্ন নিয়ে শিখবে,
তখন কখন হয়তো দেখা যাবে ওটাই তোমার প্যাশন হয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো? তাই সবসময়ের জন্য এবিলিটি থাকাটা কিন্তু খুবই দরকার। নেক্সট 8 নম্বরে, ইনএবিলিটি টু ডু সামথিং ওয়েল ইজ ওয়ান ড্যাশ। ইনএবিলিটি, অক্ষমতা, এটা একটা কি ধরনের জিনিস? উইকনেস, অ্যাসপিরেশন, স্ট্রেংথ অ্যান্ড ভ্যালু। কথাটা বুঝতে পারছো নাকি না বুঝতে পারছো না? তো অক্ষমতা তো সব থেকে দুর্বলতার একটা বড় কারণ। মানুষ তাকে দুর্বল ভাবে যার ভিতরে অক্ষমতা ভরে ভরে আছে, মানে কাজ করব কিন্তু করার ইচ্ছে নেই, তাকে অক্ষমতা বলে তো নাকি? আর সত্যিকারেই অক্ষম হয়ে আছি, দুটোর ভিতরে তফাৎ আছে না? হ্যাঁ স্যার। এমন অনেকে আছে যে আমি কাজ করতে মানে কাজ করার জন্য ইচ্ছা নেই কিন্তু জোর করে কাজ করাতে হচ্ছে, এইরকম কিছু আছে না আমাদের ভিতরে? মানে কি একটা বলবি সত্তা, তুই কী হবে কাজটা করে, ও ঠিক আছে চল। বা দেখো মানে নিজের প্রতি আমি ততটা বেশি গুরুত্ববোধ তৈরি করতে পারছি না ওই প্রপার কাজটার জন্য, ঠিক আছে না? অ্যাসপিরেশন প্রত্যেকের থাকা দরকার, মানে কোনো কিছু পাওয়ার একটা দৃঢ় ইচ্ছা, প্রতিজ্ঞা, আকাঙ্ক্ষা, ওটা একটা প্রত্যেকের থাকা দরকার। আমি কিছু পেতেই হবে, আমাকে পারতেই হবে, এইটা যতক্ষণ না আমার ভেতরে তৈরি হচ্ছে, মানে এই অ্যাসপিরেশন পার্ট যার ভেতরে না তৈরি হচ্ছে, তার ভিতরে কিন্তু কোনোদিন বড় হয়ে ওঠার ক্ষমতা তৈরি হবে না। এটা একটা বড় ব্যাপার। স্ট্রেংথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ যতক্ষণ পর্যন্ত তোমার এই শক্তি মানে গায়ে গতরের শক্তি নয়, দক্ষতার শক্তি, সেই শক্তি যতক্ষণ না আছে তোমার ভ্যালুয়েশন। আর এরা একে অপরের এই যে পরপর দেখছো না, উপরেটাই বললাম অ্যাবিলিটিস তৈরি হলে ইন্টারেস্ট, কনসার্ন, প্যাশন, এগুলো এই চ্যাপ্টারটায় দুর্দান্তভাবে বোঝানো আছে। কি মানে একটু যদি ছোট্ট মানে বলতে গেলে, ধরো তুমি আজকে একটা ছোট্ট একটা ছড়া বই, একটা ছড়ার বইয়ের একটা ছড়া তুমি আজকে একবার পড়লে, ভালো করে বুঝবে, আজকে একবার পড়লে না পড়ার ইচ্ছা যদি তৈরি হয় তাহলে উইকনেস হয়ে গেল। হ্যাঁ, কি ছড়া পড়ে কী হবে, আমি বড় তো ছড়া সে ছোটদের কাজ, চলে দাও। এখন কিন্তু অনেক সময় দেখবে আমরা বিশেষ করে বড়রা নতুন ছোট ছোট ছেলেমেয়েদের এখন যে বই সব কালারফুল চকচকে বই, কেন আমরা তো আমাদের ছোটোবেলাটা কেটেছে সব সাদা কালোতে, বইও ছিল সব সাদা কালো, কোনো রঙিন ছিল না। তো এখনকার সেই সব বই প্রথম ভাগ দ্বিতীয় ভাগ পড়ে আমরা বড় হয়েছি, আর এখন সেই প্রথম ভাগ দ্বিতীয় ভাগই কত সুন্দর কালার করে তৈরি করে না, তাই না? তো যখনই দেখবি না ছোটদের বই প্রথম বাড়িতে আসি একবার তুলে কত সুন্দর, একবার নিজেই হয়তো পড়ে ফেলি, কেন পড়ছি জানি না কিন্তু পড়ে ফেলা হয়। এইটা হলো অ্যাসপিরেশন, মানে এইটা হলো আমার ইচ্ছা, জানি কিন্তু তাও আরেকবার চেষ্টা করলাম। এখন যদি তুমি এই বয়সেও একটা ছড়া, যে ছড়া হয়তো তোমার কোনোদিন পড়া হয়েছিল বা না হয়েছিল জানি না, যদি ইচ্ছে থাকে এই ছড়াটাকে তুমি পড়তে থাকলে পড়তে থাকলে পড়তে থাকলে পড়তে থাকলে একটা সময় এসে ওই ছড়ার প্রতি তোমার একটা বিশেষ কি এসে যাবে, ইচ্ছা প্রকাশ চলে আসবে দৃঢ়, যে সেই ছড়াটা তোমার সবসময় হয়তো মুখে লেগে থাকবে, বা হয়তো এই ছড়াটা যদি 50 লাইনেরও হয় সেই 50 লাইন তোমার মুখস্থ হয়ে আছে, হয়তো বাকিদের নেই। এবং এমন একটা সময় মনে হলো যে না এই ছড়াটা এমনভাবে আমি বলতে পারবো যেটা একটা কবিতা বলার সমান হয়ে যাবে, হয়তো দেখা গেল সেখানে একটা মঞ্চে এসে তুমি সেই কবিতাটাকে সুন্দর তোমার স্টাইলে বলা শুরু করলে, তখন তোমার একটা ভ্যালু চলে এলো,
যে কোনো জিনিস যখন যেটা পারি, দেখবে অনুষ্ঠান মঞ্চে তোমার কোনো একটা বন্ধু হঠাৎ দেখছো তোমাদের সঙ্গে খেলাধুলা করে, কিন্তু সে হঠাৎ গানে তবলা বাজাতে বসে গেছে। তখন যারা তবলা জানে না তাদের কীরকম একটু যেন কমজোরি কমজোরি লাগে না? কমজোরি কমজোরি লাগে না? আয় আমার বন্ধুটা তবলা জানে, ও মঞ্চে বাজাতে পারলো সবার সামনে, তার একটা ভ্যালু আলাদা হয়ে গেল না সবার কাছে? স্কুলে বন্ধুবান্ধবদের মধ্যে কথাটা বুঝতে পেরেছো? জাস্ট তার কি তবলা শেখাটাই তাকে কিরকম একটু আলাদা করে দিল না সবার কাছ থেকে? কিছু বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো এইগুলো, এই শব্দগুলো আমাদেরকে খুব খুব মানে এফেক্ট তৈরি করে আমাদের লাইফে। তাই এই যে নো ইয়োর সেলফ চ্যাপ্টারটা বিশেষভাবে গুরুত্ব। আমাদের কোনো একটা প্রত্যেক মানুষ সমস্ত একদম ভালো ভালো গুণ নিয়ে জন্মায় না, একদম জন্মায় না। সবগুলো গুণ, ধরো 10টা যদি গুণ থাকে, 10টা গুণই থাকে ভালো, থাকে দুটো, 8টা থাকে খারাপে। খারাপ থেকে ভালোতে যত ডিপুট করতে পারবে, মানে 2-কে 3, 3-কে 4, 4-কে 5, 5-কে 6 যত বাড়াতে পারবে, আর এ পাশটা যত তাড়াতাড়ি জিরো করতে পারবে, সেই হচ্ছে গুড পার্সোনালিটি ম্যান বা ওম্যান। বুঝতে পেরেছো? এই 10টা তোমার কাছে গুণ সব ভর্তি করা আছে, কিন্তু আমার গুণের প্রকাশটা যখন স্ট্যান্ডার্ড হবে, সব কিছু হবে মেনে পজিটিভ থিঙ্কিং নিয়ে, তখন তুমি গুড পার্সোনালিটির ব্যক্তিত্ব পাবে, তখন তোমার ভ্যালু বেড়ে যাবে। নেক্সট চলে যাই কোশ্চেনটায়। 9 নম্বরে বলছে মিনা লাইকস টু লার্ন মিউজিক ইন হার ফ্রি টাইম। যখন মিনা ফাঁকা সময় থাকে, ফ্রি টাইম মানে যখন কিছু করে না আর কি, তখন সে মিউজিক নিয়ে শিখতে চায়, মানে মিউজিক শিখতে পছন্দ করে। ইট ইজ ওয়ান অফ হার ড্যাশ টু ইমপ্রুভ। এটা তার কি ধরনের ইমপ্রুভমেন্ট? লজিক্স, ইন্টারেস্ট, ভ্যালু, উইকনেস। অবশ্যই ইন্টারেস্টেডের একটা ভ্যালু। তার ইন্টারেস্ট আছে কোন দিকে? না, ইন্টারেস্টটা আছে গানের প্রতি, গান শেখার প্রতি। তাহলে ফ্রি টাইমে সে কিসে মন দিচ্ছে? না, সেই গানেই তো মন দিচ্ছে শেখার জন্য। তাহলে তার ইন্টারেস্টটাকে ডেভেলপ করলো তো নাকি? তার ইন্টারেস্টটাকে ইমপ্রুভ করা হচ্ছে তো নাকি? কি বললাম বুঝতে পেরেছ? 10 নম্বরে বিজয় হবে মনে হয়, এটা বিজয় হবে। হ্যাঁ, তো বিজয় ইজ নট গুড অ্যাট এমএস এক্সেল। বিজয় ইজ নট গুড অ্যাট এমএস এক্সেল। With his hard work, he learns to overcome weakness and turn them into tasks. আচ্ছা, এখানে তোমাদের ভেতরে, আমি বিজয়ের কথা পরে আসছি, ধরো তোমাদের ভিতরে কেউ একজন ভালো, মানে কম্পিউটার জানতে হবে, কিন্তু কম্পিউটারের এক্সেল সে জানে না, কোনো কারণে জানে। এবার দেখছে তার এখানে তার যে 4জন বন্ধু আছে, 4জনের ভিতরে এই 3জন মোটামুটি জানে, মানে এক্সেল সম্পর্কে একটু আইডিয়া আছে, কাজ ফাজ করে দিতে পারে, এরকম হয়। কিন্তু 1 নম্বর ব্যক্তির কোনো রকমভাবে হচ্ছে না, এদের কাছ থেকে তুলনায় তার ভ্যালু কমে যাচ্ছে, বা তাদের কাছ থেকে একটু আলাদা হয়ে যাচ্ছে। তো এ তার নিজের চেষ্টায় সে এক্সেল শেখা শুরু করলো, এবং এক্সেল শিখলো। তাহলে এই যে পরিবর্তনটাকে আমরা কি ধরনের পরিবর্তন বলবো? এই যে পরিবর্তনটা আমরা তার কি ধরনের পরিবর্তন বলবো? এটা তার স্ট্রেংথ হলো। হ্যাঁ, এটা তার স্ট্রেংথ হলো। যে স্ট্রেংথ এই 3জনের ছিল, এর ছিল না। আমি প্রথমে বলেছিলাম এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সের স্ট্রেংথ, এটা গায়ে গতরের স্ট্রেংথ না। তো এটা তার একটা
মানে বায়োডাটার একটা বিশেষ শব্দ সে লিখবে, আই নো এমএস এক্সেল। কি কথাটা বুঝতে পেরেছো? এটা তার একটা স্ট্রেংথ পয়েন্ট হয়ে গেল। তাহলে সে তার ডেভেলপ কাকে করলো, তার একটা স্ট্রেংথকে তৈরি করে নিল। তো এইরকম তোমাদেরও অজানা কোনো একটা জিনিস যখন জানার ইচ্ছা নিয়ে ভালো করে শিখে নেবে, তখন তাকে কিন্তু তোমাকে ছেড়ে কিন্তু সে যাবে না। তোমার ওই স্ট্রেংথ পয়েন্টটা ও কিন্তু নিজে তৈরি করে নেবে। স্ট্রেংথ পয়েন্টটা ও কিন্তু তৈরি করে নেবে। বুঝতে পেরেছ? চলো নেক্সট যাই। এটুকু বোঝা গেল তো নাকি? হ্যাঁ স্যার। চলো এবারে তোমার কিভাবে বিহেভিয়ার এবং অ্যাটিটিউড, আচ্ছা এইগুলো পজিটিভলি থিওরি পড়লে আরো বেটার লাগতো না? এখানে হ্যাঁ তো স্যার। খুব বেশি থিওরি পড়ানো যাচ্ছে না, তাও চেষ্টা করছি, তাও তো গল্প, নাহলে এতক্ষণে তো ধরো 50টা কোশ্চেন আলোচনা হয়ে যায়। আমার ভিতরে কি ধরনের হ্যাঁ ক্ষমতা, যে ক্ষমতাটা একজন মানুষের তার চারিত্রিক গঠন তৈরি করতে সহায়তা করে। কথাটা বুঝতে পেরেছো? মানুষের যাই যত বড় ডিগ্রি থাক, যত বড় তার পয়সা থাক, মানুষ মানুষের কাছে পরিচিত হয় তার চারিত্রিক গঠনের উদ্দেশ্যে। বুঝতে পেরেছো? তার ব্যবহারই তাকে অনেক বড় জায়গা নিয়ে যেতে পারে। তো সেই চরিত্র গঠনে আমাদের কি কি করা উচিত, কি বৈশিষ্ট্য নেওয়া উচিত, চারিত্রিক গঠনকে সাবলীল করতে গেলে কি কি অ্যাটিটিউড দরকার, ওইগুলো নিয়ে এই চ্যাপ্টারটা। তো 11 নম্বরে তাকে নিয়ে কোশ্চেন আছে 5টা, দেখে নিই। দ্য ওয়ে উই ইন্টারাক্ট, ম্যানেজ, ডিল with our external environment is known as dash skill। বলছে একটা রাস্তা যার মাধ্যমে আমরা কোনো কিছু ইন্টারাক্ট, মানে তার ভেতরে আমরা ঢুকে ঢুকে যাই, তাকে ম্যানেজ করি, তাকে চেষ্টা করি সলভ করার, বাইরের এই এনভায়রনমেন্ট থেকে, এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে। তো এটা কি ধরনের স্কিল? বিহেভিয়ার, টেকনিক্যাল, মিউজিক্যাল এবং টিচিং। দেখো এখানে বিহেভিয়ারাল তো এটা তো হবে, এটা বুঝতেই পারছো। তো আমাদের দেখো স্বভাব, প্রত্যেকের একটা নিজস্ব বিচার বুদ্ধির, কথাটা কি বললাম, বিচার বুদ্ধি নিজস্ব। এই বিচার বুদ্ধিটা প্রত্যেকটা লোকের কিন্তু আলাদা। কোন কাজটাকে কিভাবে করলে, কি উপায় অবলম্বন করলে এর সলিউশন পাওয়া যায়। যদি একটা পরিস্থিতির সাপেক্ষে 4জন ব্যক্তি দাঁড়িয়ে থাকে, 4জনের 4 রকম উপায় তৈরি হবে। কি বললাম? 4জনের 4 রকম উপায় মাথায় চলে আসবে। কি বললাম বুঝতে পেরেছিস? দেখা গেল তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার সামনে কোনো একটা জায়গায় আগুন লেগেছে কোনো কারণে। এখন সেখানে যখন 4জন দাঁড়িয়ে আছো, কেউ ভাবছো পাশাপাশি জল থাকলে টেনে আনতে হবে, কেউ ভাবছো কিছু একটা আছে মনে চাপিয়ে দিলে যদি বন্ধ হয়ে যায়, কেউ ভাবছে এটাকে যেই জায়গাটা আছে সেখানে না যাওয়াই ভালো, ইলেকট্রিক দিয়ে তৈরি হয়েছে কিনা দেখি। মানে বিচার বিবেচনাটা প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা আসছে। কথাটা কি বলছি বুঝতে পেরেছো? তাহলে এই যে তাৎক্ষণিক বিচার তৈরি করা, তার ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যার মানে পার্সোনাল অ্যাটিটিউড স্ট্রং। সেই জন্য দেখো না, সবাই বিচারক হতে পারে না, হতে পারে কি? তো এই পার্সোনাল বিহেভিয়ার তোমাকে কিন্তু শিখতে হবে। কোন কোন অ্যাটিটিউডগুলোকে স্ট্রংলি ডেভেলপ করলে নিজের ভেতরে এই বিচার করার একটা ক্ষমতা, পার্সোনালিটি তোমার ভিতরে তৈরি করবে, সেইটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার একটা মানুষকে বড় করে তোলার ক্ষেত্রে। এবার চলে আসো, তাহলে এটা অ্যাকচুয়ালি বিহেভিয়ারাল, ঠিক আছে? এটা টেকনিক্যাল কিংবা মিউজিক্যাল টিচিং এইসব হবে না। 12 নম্বরে, ড্যাশ ইজ ওয়ান অফ দ্য বিহেভিয়ারাল স্কিল দ্যাট ইজ রিকোয়ার্ড টু অর্গানাইজ ওয়ার্ক এফিসিয়েন্টলি অ্যান্ড কমপ্লিট ইন টাইম। কোন ধরনের একটা চারিত্রিক বৈশিষ্ট্য বা ক্ষমতা যা তোমাকে
একটা প্রতিষ্ঠানে কাজ করার যে দক্ষতাটাকে বাড়িয়ে দেয়, এবং টাইম আমাদের কাছে খুব বড় একটা ব্যাপার। প্রত্যেক জিনিসকে সঠিক টাইমে করাটাও, একটা কাজ দিলাম, কাজটাকে হয়তো 4 ঘন্টা বলা আছে, তুমি সেখানে আচ্ছা স্যার 5 ঘন্টা লাগালাম, ওইরকম ব্যাপারটা না। 4 ঘন্টার আগে যদি শেষ করতে পারো, দ্যাট ইজ গুড। ঠিক আছে, মানে একটা জিনিস, আমার ধরো ডিউটি আওয়ার্স 10টা থেকে 4টে, বাট আমি এখানে এন্ট্রি নিলাম 11টায়, দিয়ে এখানে 6টা অবধি বসে আছি। হ্যাঁ, আমি তো আপনার অফিসে 2 ঘন্টা এক্সট্রা কাজ করি না, দ্যাট ইজ নট এ গুড সাইন। দ্যাট ইজ নট এ গুড সাইন। 10টার জায়গায় তুমি 9:50-এও আসতে পারো, বাট 4টার ভেতরে তোমার কাজ কিন্তু কমপ্লিট যে করতে পারবে, যেসব ওয়ার্কাররা, দ্যাট ইজ দ্য গুড। কি বললাম বুঝতে পারছো? আমি আপনার 2 ঘন্টা এক্সট্রা টাইম দিলাম, আপনার কোম্পানিকে আমি খুব ভালোবাসি, এরকম ব্যাপারটা না। ওই ভালোবাসার দরকার নেই, ওটা ভালো লক্ষণই না। ঠিক আছে, ওভার টাইমটা তো কোনো কোনো কালেই ভালো নয়। ওভার টাইম কথাটাই তো খারাপ। কিন্তু আমরা তো ওভার টাইম মানে আমরা অন্য চোখে দেখি। ওভার টাইম মানে এক্সট্রা পয়সা। আমরা এই এই থিমটা জানি। এটা কোনো একদিন আমরা আলোচনা করব। ঠিক আছে, ওভার টাইম হচ্ছে রং থিংস ডেভেলপের ক্ষেত্রে। তো এটা কি ধরনের স্কিলটা ব্যবহার করি আমরা এখানে? তো অবভিয়াসলি টাইম ম্যানেজমেন্ট। কেন? সময়কে আমি যদি ম্যানেজ করতে পারি, তবে তো গিয়ে টাইমে আমি সব জিনিসটাকে শেষ করতে পারবো। তো টাইম ম্যানেজমেন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি কারোকে 11টার সময় দেখা করার সময় বললাম যে 11টায় আমি আপনার সঙ্গে দেখা করব, তো আমার উচিত, আমি দেখা করব বলেছি, আমি করব বলেছি 10:55-এর ভেতরে গিয়ে তার সামনে উপস্থিত হওয়া বা ওয়েট করা। 11:01 ইজ নট এ গুড সাইন। মানে 11টা 1 হলেও সেটা ভালো নয়। আর রাস্তায় স্যার জ্যাম হয়ে গেছে, রাস্তায় স্যার আসতে লেট হয়ে গেছে, না, ওটা ভালো লক্ষণ নয়। ঠিক আছে, তো টাইম ম্যানেজমেন্ট আমাদেরকে খুব এখতিয়ারের ভেতরে থাকা উচিত। 13 নম্বর, দ্য ওয়ে উই ম্যানেজ অর সলভ দ্য প্রবলেম ইজ কল্ড অ্যাস। যে ক্ষমতাটার মাধ্যমে আমরা কোনো প্রবলেম পড়লে তাকে সলভ করতে পারি, তাকে কি বলা হয়? পজিটিভ অ্যাটিটিউড, কনফ্লিক্ট রিসলিউশন, নেগেটিভ অ্যাটিটিউড, প্যাশন। অ্যাকচুয়ালি কনফ্লিক্ট কথাটার মানে খুব দুর্দান্ত। কনফ্লিক্ট শব্দটার মানে কি কারো জানা আছে? কনফ্লিক্ট কথাটার মানে কি জানা আছে? না স্যার। আচ্ছা, ধরো কোনো একটা কাজ তুমি করছো, সেই কাজটা তোমার দ্বারা হয়ে উঠছে না, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? আচ্ছা, ওটা বাদ দাও। তুমি একটা কাজ করছো, করার চেষ্টা করছো, কিন্তু কাজটা হচ্ছে না, এতে প্রবলেমটা কোথায় আছে? কোনো একটা কাজ করছো, কাজটা কিন্তু হয়ে উঠছে না তোমার দ্বারা, এতে প্রবলেম কোথায় আছে? প্রবলেম হচ্ছে আমার চিন্তা আর ওয়ার্কিং স্টেপ। ওয়ার্কিং যে কাজই করি না কেন, ওয়ার্কিং স্টেপ আমার কিন্তু চিন্তার সঙ্গে মিশছে না। ঠিক আছে, এখন আমরা ইন জেনারেলি প্রবলেম যেটা কিনা বুঝি, সেটা হলো একটা ছোটোখাটো, ধরো তোমার বন্ধুর সঙ্গে দুজন কাজ করছিলে, হঠাৎ একটা কাজে করতে গিয়ে দুজনের ভিতরে কোনো কিছু খোটামোটা লেগে গেল, লড়াই আরম্ভ হয়ে গেল। লড়াই সেটা হাতাহাতি হতে পারে, বা সেটা মৌখিক হতে পারে, ভাষাগত হতে পারে, হতে পারে না পারে না? তো এটা একটা প্রবলেম তো নাকি? এটা একটা প্রবলেম তো নাকি? তাহলে ওই প্রবলেমটা, এই ধরনের প্রবলেমটাকে বলছি কনফ্লিক্ট প্রবলেম। এই ধরনের প্রবলেমটাকে আমরা বলছি কনফ্লিক্ট প্রবলেম। তো এই প্রবলেমগুলো সলভ করার ক্ষমতা
তার একটা পদ্ধতি আছে না? দেখবি তখন যখন দেখবি দুজনের ভিতরে কিছু প্রবলেম তৈরি হয়েছে, তখন দেখবি মাঝখানে তৃতীয় ব্যক্তি এসে, এই শোন 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 কী হয়েছে দেখি, ও তোর এটা করা উচিত হয়নি রে, এটা ঠিক, সে ঠিক বলছিল, আচ্ছা আচ্ছা দেখ তোর এইটা সত্যিকারে ভুল হয়েছে, এরকম করে কোনো একটা সলিউশন চলে আসে না একজন তৃতীয় ব্যক্তির মাঝখানে ঢুকে গিয়ে করে দেয় তো সলিউশন। হ্যাঁ স্যার। দেখা গেল এমন একটা সলিউশন তৃতীয় ব্যক্তি না, আমরা দুজনের ভেতরে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য হয়তো হয়েছে, পরে বুঝতে পেরে তার সলিউশন আমরা করতে পারি না, করতে পারি? তাহলে এই হ্যাঁ যে স্যার। মিস আন্ডারস্ট্যান্ডিং, এইটা দুজনের ভিতরে যে যত তাড়াতাড়ি বুঝে নিতে পারবে, ধরো এই 1 নম্বর সে বুঝলো ব্যাপারটা, না 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 সত্যিকারের এটা আমার হয়তো বোঝা ভুল হয়ে গেছিল, 2-এর থেকে 1 তাড়াতাড়ি বুঝলো, তাহলে ডেভেলপটা কে বেশি, সলিউশন করার পাওয়ারটা কার বেশি থাকলো, 1 না 2-এর? একের। 1-এর। ওইটাকে বলা হচ্ছে কমপ্লিট রিসলিউশন। অসুবিধা হয়েছে কোনো কারণে, কিন্তু তাকে মিটিয়ে নেওয়ার ক্ষমতাটা যার ভেতরে থাকবে বা সলভ করে নেওয়ার চেষ্টা যার ভেতরে থাকবে তাকে বলা হচ্ছে কমপ্লিট রেজলিউশন। বোঝা গেল? 14, এবং এগুলো সবই ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটির ভেতরে পড়ে। তুমি একটা জায়গায় বাইরে কাজ যখন করতে যাবে, এইসব গুণাগুণ তোমার কাছে প্রয়োজন, নাহলে অসুবিধা আছে। রেহেনা ফেসড এ প্রবলেম উইথ হার প্রজেক্ট। একটা প্রজেক্ট করতে গিয়ে কিছু একটা প্রবলেমে সে ফেস করলো, প্রবলেম পড়লো আর কি। সি ইজ ডিলিং উইথ এ প্রবলেম উইথ দ্য রাইট অ্যাটিটিউড। সে তার এই প্রবলেমটাকে একটা নিজস্ব বুদ্ধিমত্তার মাধ্যমে, সঠিক ব্যবহারের মাধ্যমে, এখানে সঠিক অ্যাটিটিউড কথাটার অর্থ হলো মানে প্রবলেমটাকে যেভাবে সলিউশন করার দরকার আছে সেইভাবে সে প্রবলেমটাকে সলিউশন করলো। আর এই প্রবলেম, এই যে সলিউশনটাকে বলা হয় ডিলিং করা। এই যে ডিলিং শব্দটা, ডিল শব্দটা শুনেছো না? এই তোর সঙ্গে আমার একটা ডিল হবে আজকে, বলি না এরকম কথাটা? ডিল মানে সমঝোতা। সমঝোতা বুঝো নাকি না বোঝো না? হ্যাঁ স্যার বুঝি। গুড। তাহলে এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা কেমন? নেগেটিভ অ্যাটিটিউডের, টেকনিক্যাল স্কিলের, সায়েন্টিফিক স্কিলের, পজিটিভ অ্যাটিটিউডের? অবভিয়াসলি পজিটিভ অ্যাটিটিউড। একটা প্রবলেম সে ফেস করেছে, প্রবলেমটাকে সে নিজের পদ্ধতিতেই সঠিকভাবে সে পার করে দিতে পেরেছে। তো এই জিনিসটা, প্রবলেমটা ফেস করে নেগেটিভিটি তার ছড়ায়নি, পজিটিভিটি এলো, এই কারণের জন্য তো সে পজিটিভ অ্যাটিটিউড হলো তার ভেতরে। কি বললাম বুঝতে পেরেছো? পজিটিভ অ্যাটিটিউড এবং নেগেটিভ অ্যাটিটিউডের কথাটার মানে কি জানা আছে? এই দুটো শব্দ জানা আছে? পজিটিভ মানে ভালো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সিম্পল ভাবে দেখ। তো ভালো খারাপ। ভালো খারাপ তো জানি, সিম্পল ভাবে দেখ। এটা একটা রোড, এইটা একটা রাস্তা, আমি ঠিক এই জায়গাটায় অবস্থান করছি। এইবারে এদিক থেকে গাড়ি, এদিক থেকে গাড়ি যাতায়াত করছে, করছে, হ্যাঁ না না? জেব্রা ক্রসিং হ্যাঁ স্যার। আছে। এবারে আমি ঠিক এই মিডল বরাবর দিয়ে রাস্তাটা পারাপার করার একটা চেষ্টা করছি। তো আমার মাথায় দুটো চিন্তা ঘুরছে তখন। প্রথম হচ্ছে, পেরোতে পারবো না, না মানে পারবো না, না এই গাড়ি চলে আসবো না, এই আমার দ্বারা না হবে না, এই এটা চলে এলো, এই মানে আমাকে চাপিয়ে দিবে। কথাটা বুঝতে পারছিস? এটা কথাটা বুঝতে পারলি? এবারে হ্যাঁ হ্যাঁ জেব্রা স্যার। জেব্রা ক্রসিং থাকলে তো জেব্রা ক্রসিং দিয়ে যাওয়া উচিত, এটা এই ব্যক্তির জানা নেই। কিন্তু আর একজন ব্যক্তি সে দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গায়, সে জেব্রা ক্রসিং দিয়ে হাঁটছে। তার ভেতরে কি এই চিন্তাগুলো আসবে? না স্যার। না। সেও রাস্তা পার হচ্ছে না, এও রাস্তা পার হচ্ছে, হ্যাঁ। কিন্তু এর যা যা নেগেটিভ চিন্তা আসছে, বি এর কিন্তু ও কোনো ব্যাপার না, আমি জেব্রা ক্রসিংয়ে যাচ্ছি,
এবং যদি জেব্রা ক্রসিংয়ে এখানটায় গ্রিন লাইট থাকে, আর কোনো কথা বলা যাবে কি? না স্যার। তাহলে ওর ভিতরে পজিটিভ অ্যাটিটিউড থাকবে না, যে না আমি নিঃসন্দেহে এখানে গিয়ে পৌঁছে যেতে পারবো। বুঝতে পেরেছিস? তাহলে কোনো হ্যাঁ স্যার। কাজ করার আগে যদি সেই কাজ করার প্রতি বা অবস্থানের প্রতি আমাদের চিন্তাধারাটা পজিটিভের দিকে যায়, মানে ভালোর দিকে ভাবি, তখন তাকে পজিটিভ অ্যাটিটিউড বলবো। যদি তার সম্পর্কে খারাপ কিছু ভাবি তাহলে খারাপ, এটাকে বলা হয় নেগেটিভ অ্যাটিটিউড। আমি একটা গভর্নমেন্ট এক্সাম আমি আজকে দিলাম, তাহলে এই গভর্নমেন্ট এক্সাম দিতে গিয়ে এ ভাবছে তোর দিব কেন, বেকার, পাস টাস করবো না। বি ভাবছে দিয়ে যাই না, কি হয়েছে, আজকে পারবো না, কালকে পারবো, পরশু পারবো। তাহলে এর ভিতরে কি ধরনের, এই পরীক্ষাটাকে নিয়ে কি ধরনের চিন্তা আছে? পজিটিভ অ্যাটিটিউড। নেগেটিভ চিন্তা। এর নেগেটিভ, নেগেটিভ বি এর পজিটিভ। অ্যাটিটিউড। এবারে নেগেটিভ পজিটিভটা বুঝতে পারলে মোটামুটি? যে কোনো হ্যাঁ স্যার। যে কোনো ধরনের কাজ, যে কোনো ধরনের কাজ, তার চিন্তাধারা যদি দুমুখই সবসময় চিন্তা থাকে, তাকে ওভারকাম করে যদি বেরিয়ে যেতে পারি তখন তাকে বলা হয় পজিটিভ অ্যাটিটিউড। তাকে ওভারকাম না করে যদি আমি ডিমোশনে চলে আসি তখন তাকে বলা হয় নেগেটিভ অ্যাটিটিউড। বুঝতে পেরেছো? এবারে চলে আসো 15। আলপন ডাজ যোগা ইন দ্য মর্নিং। He follows YouTube classes to motivate himself. This is an example of. তো আলপনা কি করে, প্রত্যেক দিন যোগা করে, সকালবেলা উঠেই যোগ ব্যায়াম করে, এবং সে সেই সময় নিজেকে মোটিভেট করার জন্য, যে আমি যাতে আরও ভালো করি, আরও ভালো করি, এই মোটিভেশনটা পাওয়ার জন্য সে প্রত্যেকদিন ইউটিউব ক্লাসগুলোও দেখে এবং ফলো করে। একটা ইউটিউব ক্লাসকে সে ফলো করে। তো এটা তার কি ধরনের একটা অ্যাটিটিউড না, নিজেকে মোটিভেশন দেওয়ার, সেলফ মোটিভেশন পাওয়ার। আমি আমি সেটা গান শুনতে পারি, দেখা গেলো আমি গান শুনে নিজের মোটিভেশনালটাকে স্ট্রং করার চেষ্টা করছি। তো এটা সেলফ মোটিভেশনের লক্ষণ। বুঝতে পেরেছো? অবশ্যই এটা নয় ডিসিশন মেকিংও নয়, প্রবলেম সলভিংও নয়। ঢুকলো মাথায় নাকি রে? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। নেক্সট আর একটা পার্ট পড়িয়ে দিই, হ্যাঁ। ক্রিটিক্যাল থিঙ্কিংটা আছে মনে হয়। হ্যাঁ, এই 5টা করিয়ে দিই, দিলে হয়ে যাবে। এবারে আসছে আমাদের মোটামুটি এক একটা সময় আসে না যে চিন্তাকে সঠিকভাবে প্রয়োগ করা, চিন্তা যে আমাদের যে চিন্তা তাকে সঠিকভাবে প্রয়োগ করা, এবং একটা এমন একটা মুহূর্ত আসে তখন কি হয়, একটা ডিসিশন নেওয়া, যে ডিসিশনটা তোমাকে তার ভালো বা মন্দের দিকে নিয়ে যেতে পারে। উপযুক্ত টাইমে সঠিক ডিসিশন নেওয়াটা, ডিসিশন মেকিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, এই দুটো কিন্তু একটা হিউম্যান বিংসের দুর্দান্ত একটা ক্যারেক্টারিস্টিক্স। তো সেটা ডেভেলপ করার জন্য কী কী আছে দেখা যাক। বলছে ড্যাশ ইজ এ ওয়ে অফ থিঙ্কিং টু সলভ এ প্রবলেম। কী ধরনের চিন্তা করলে পরে একটা প্রবলেমটাকে সলভ করা যায়। ক্রিটিক্যাল থিঙ্কিং, সেলফ কনফিডেন্স, নেগেটিভ অ্যাটিটিউড, টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, চিন্তা তো টাইম ম্যানেজমেন্টের নেগেটিভ অ্যাটিটিউডের ভেতরে আসে না। আচ্ছা, সেলফ কনফিডেন্ট থাকলে যে চিন্তা ভালো আসে তার কোনো মানে নেই। ঠিক আছে, আমি পারবো আর পেরে দেখানো, দুটোর ভিতরে তফাৎ আছে না নেই? আছে স্যার। আছে। তো চিন্তা করাটা, গভীরভাবে চিন্তা করে তাকে সলিউশন নিয়ে আসাটাই হচ্ছে চিন্তাধারার একটা বহিঃপ্রকাশ। কি বললাম বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। 17
Choosing between two or more option is known as dash process. Choosing between two or more option is known as dash process. Manufacturing, decision making, scientific এবং টেকনিক্যাল। তোমার কাছে কোনো একটা কাজের জন্য তোমার কাছে যখন একটা দুটো করে অপশান থাকলো, এটাও তুমি করতে পারো, ওটাও যখন করতে পারো। আমি তোমাকে বললাম এই কালকের ক্লাসটা সকালে করবে না বিকালে করবে, তখন তোমাদের ভেতরে তিনজনের ভেতরে একটু কেমন সমস্যা হবে দেখো। দুজন বলবে স্যার সকালে করলে ভালো, আবার দুজন বলবে স্যার বিকালে করলে ভালো, একজন বলবে না স্যার আমার সকাল বিকাল কোনো ব্যাপার নাই করবো। এরকম একটা ব্যাপার চলে আসবে না? কি চলে আসবে তো? কিন্তু আমি যদি অপশান এই টু আর মোর অপশানের জায়গায় গেলাম না, এই কালকে তোমাদের ক্লাসটা সকালে হবে, তখন তোমাদের ভেতরে এই ডিসিশন মেকিং আর হবে কি? না স্যার। হবেই না। তাহলে এই ডিসিশন মেকিংটা কখন হয় আমাদের কাছে? যখন কোনো একটা চিন্তার উপায়টা দুয়ে তিনটা থাকবে। কোনো একটা চিন্তার উপায় কটা থাকবে? দু বা তার বেশি, তখন আমাদের ডিসিশন মেকিং করতে হয়। ঠিক আছে, তারপরে চলে এসো 18, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ ডিসিশন মেকিং। ডিসিশন নেওয়ার জন্য কোনটা নিম্নলিখিত কোনটা কোনো ভূমিকাই রাখে না? আইডেন্টিটি প্রবলেম, জেনারেট অপশন, ইমপ্লিমেন্ট ডিসিশন, পারফরমেন্স। এখানে দেখো আইডেন্টিটি প্রবলেম, একটা ডিসিশন নেব, ডিসিশন নিতে গেলে যার প্রতি ডিসিশন নেব তাকে তো আগে আমি সেইটা সম্পর্কে জানা উচিত না জানা উচিত নয়? উচিত স্যার। উচিত। তাহলে আইডেন্টিটি প্রবলেম হলে তো সেটা সমস্যা তৈরি হবে, তাহলে ডিসিশন মেকিং এ আইডেন্টিটি প্রবলেম থাকাটা দরকার তো নাকি? জেনারেট অপশন, আমার কাছে এই ডিসিশন নেওয়ার সময় যদি একটা দুটো তিনটা এরকম অপশান থাকে তাহলে আমার কাছে সুবিধা না, আচ্ছা এটা তাহলে ঠিক আছে ওটা করে দাও, এরকম ব্যাপারটা থাকবে না? তাহলে এটাও ডিসিশন মেকিং এরই একটা অংশ তো নাকি? ইমপ্লিমেন্ট ডিসিশন, ধরো আমি কোনো কারণে এক নম্বরটাকে চয়েস করেছিলাম ডিসিশনে, দেখলাম না না এক নম্বরটা ঠিক, মানে তখন প্রথমে বলে ফেলেছিলাম যে এক নম্বর আচ্ছা এই বাদ দিয়েই যাও। মানে ধরো তুমি বাজকুল কলেজে আসবে, তোমার বাড়ি থেকে 3টে রাস্তা আছে, এখন ডিসিশন ফার্স্ট তুমি বাড়ি থেকে বেরিয়েছো এই এক নম্বর দিয়ে যাবে, কিন্তু বেরানোর পরে তুমি বন্ধুর মাধ্যমে জানলে যে এক নম্বর পথটাতে কিছু অসুবিধা আছে, তুমি তখন তোমার চিন্তা চেঞ্জ করে 2 নম্বর বা 3 নম্বরে করার চেষ্টা করতে পারো না? পারো না অপশান থাকলে? এই যখনই চেঞ্জ করলাম ডিসিশন তখন তাকে বলা আছে ইমপ্লিমেন্ট ডিসিশন। যে ডিসিশনটা নিয়েছিলাম তাকে আবার পরিবর্তন করলাম। কি বললাম বুঝতে পেরেছো? আর কথাটা বোঝাতে পেরেছি? কিন্তু হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পারফরমেন্স, আচ্ছা তুমি এই বাজকুল আসার জন্য 1 নম্বর রাস্তা দিয়ে আসছো না 2 নম্বর রাস্তা দিয়ে আসছো না 3 নম্বর রাস্তা দিয়ে যাচ্ছ, এইটা বেশি জরুরি না তোমার কলেজে উপস্থিত হওয়াটা জরুরি? কলেজে উপস্থিত হওয়াটা হচ্ছে পারফরমেন্স। কথাটা কি বললাম বুঝতে পেরেছো? তাহলে পারফরমেন্স কি ডিসিশন তৈরিতে কোনো সাহায্য করলো কি? হ্যাঁ, ডিসিশন তৈরিতে পারফরমেন্স কি কোনো সাহায্য করে? সাহায্য করে না। কি বললাম বুঝতে পেরেছো? চলো নেক্সট, তাই এটা তাহলে পারফরমেন্স হবে। নেক্সট 19, মনু থিংস অ্যাবাউট এ প্রবলেম ওয়েল বিফোর মেকিং এনি ডিসিশন, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। মনু কি করে, কোনো একটা প্রবলেম হলে তাকে মানে সেই প্রবলেমটাকে সলভ করার জন্য কিছুটা তৈরি করে ডিসিশান, যে কোনো ডিসিশান তৈরি করার আগে সে তাকে আগে ভাবে, চিন্তা করে। তাহলে এটা কি ধরনের ব্যাপার? ক্রিটিক্যাল থিঙ্কিং। কি বললাম? এটা একটা ক্রিটিক্যাল থিঙ্কিং, বুঝতে পেরেছ? এবারে
পুরীতে চলে এসো। রেবতী গট এ জব অফার আছে out of her town. She decided to refuse the offer after listing the pros and cons. She followed dash process. রেবতী কি করেছে, একটা জব পেয়েছে, যে জবটা তার বাড়ির থেকে অনেকটা দূরে, আউট অফ হার টাউন। এবারে সে ডিসাইড করছে যে আমার এই জবটা করা উচিত কি উচিত নয়। আফটার লিস্টিং দ্য প্রসেসর, মানে সব কিছু হয়ে যাওয়ার পর সে সেইটা ভাবছে এবার যাব না যাব না, মানে ধর তাকে চাকরি দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়ার পরে সে ভাবছে না মনে হয় না গেলে ভালো হবে, ঠিক গেলে ভালো হবে। এটা তার কেমন ধরনের চিন্তাধারা? ডিসিশন নেগেটিভ। ডিসিশন মেকিং, পজিটিভ অ্যাটিটিউড, কনফ্লিক্ট, এগুলো নেগেটিভ অ্যাটিটিউডে আসবে না। পজিটিভ নেগেটিভটা আগে হয়ে গেছে, যখন সে জব অফারটা পাচ্ছিল তখন হয়ে গেছে। কি বললাম বুঝতে পেরেছিস? কিন্তু এখন নয়। তাহলে এই হলো মোটামুটি আজকে এতটা আমরা করলাম ক্রিটিক্যাল থিঙ্কিং পর্যন্ত, নাকি? নেক্সট আছে আমাদের টাইম ম্যানেজমেন্ট। এটা আগামী কালকে হবে, অসুবিধা নেই, কালকে আমি আছি। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছিল নাকি? না স্যার। কতক্ষণ হ্যাঁ দেখি? হ্যাঁ স্যার, স্যার দেখা যাচ্ছিল তো। দেখা যায়নি। হ্যাঁ, কতক্ষণ দেখা যায়নি? 20-25 মিনিট। কেউ বলেনি তো। না স্যার আমার তো দেখা যাচ্ছিল। হ্যাঁ স্যার, আমাদের দেখা গেছিল। ওকে, ঠিক আছে।